অভিজিৎ গাঙ্গুলি, দেবাংশু ভট্টাচার্য আর সায়ন ব্যানার্জি তিনজন তিনটে রাজনৈতিক দলের প্রার্থী হলেও তিনজনের মধ্যে কিন্তু একটা মিল আছে আর একটা অমিল আছে, যেটা তিনজনের মধ্যেই কমন। প্রথমে মিলের কথায় আসি। মিলটা কি? মিল হচ্ছে তিনজনেই সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট। প্রথমে আপনি দেখুন সায়ন ব্যানার্জি কিরকম উকিল সেটা বেশিরভাগ মানুষই জানেন না, কিন্তু সায়ন ব্যানার্জিকে লোকজন চেনেন কারণ তিনি ফেসবুকে কথা বলেন। আবার এদিকে দেবাংশু ভট্টাচার্য, তার তো জন্মটাই সোশ্যাল মিডিয়াতে, মমতা আমার মা বলে ডুকরে কেঁদে ওঠা দিয়ে। আর এদিকে অভিজিৎ গাঙ্গুলি, তার রায়, তার নির্দেশ যতটা মানুষ জানেন তার থেকে বেশি সোশ্যাল মিডিয়া জানে তার ডায়লগ, তার মন্তব্য, তার বিবৃতি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তো 3 স্টেজেস অফ পলিটিক্যাল হামাগুড়ি তিনটে বয়সে। এবং এরপরে আসি সেই অমিলের কথায়। অমিলটা হচ্ছে তমলুকের সঙ্গে, যেটা তিনজনেরই রয়েছে। তিনজনের কেউই কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তমলুকে কে বাঁচছে, কে মরছে, কি হচ্ছে সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেননি, কোনো হিক্কার তোলেননি। কিন্তু এখন এই তিনজনেই কিন্তু তমলুকের গরমে মানুষের জন্য একেবারে মরমে মরে যাচ্ছেন। আর তমলুকবাসীর দিক থেকে যদি আপনি বিষয়টা দেখেন তাহলে ব্যাপারটা অনেকটা ওই রকম যে ওই বকরি ঈদে জবাই করা বা মন্দিরে বলি দিতে নিয়ে যাওয়া পাঁঠার মতো অবস্থা, যে তাদেরকে ঘাস পাতা খাওয়ানো হচ্ছে, নেতারা আসছেন, ঘাস পাতা খাওয়াচ্ছেন, বড় বড় কথাবার্তা বলছেন, মাথায় হাত বোলাচ্ছেন, তারাও মাথা নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন, কবে ঘচাংফু হয়ে যাবেন সেটা না জেনেই। দেখুন, নাটক করে তো কোনো লাভ নেই, বাজে কথা বলে লাভ নেই। তমলুক হচ্ছে সাংসদ বের করার জায়গা। একবার সাংসদ বেরিয়ে গেলে তমলুক তারপরে টুকটুক করে যেখানে খুশি যাক, জাহান্নামে যাক, কেউ দেখতেও আসবে না। কলকাতা বলুন বা তমলুক, সাংসদ একবার জিতে গেলে তাকে আর এরপরে দেখা যায় না। ওসব আশা করা কিন্তু একেবারে দুরাশা। আচ্ছা, আপনি এখানে দেখুন, এই যে সায়ন ব্যানার্জি, তিনি তমলুকে বামেদের প্রার্থী কি করে হলেন? খিল্লি নয় ব্যাপারটা, সিরিয়াস, কিন্তু ভালো করে বুঝতে হবে। অভিজিৎ গাঙ্গুলিকে সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছিল, কাকু এদিকে আসুন না, দাদা আমাদের দিকে আসুন, আরে কাকু আমরা তো সর্বহারা, তুমি আমাদের ডিসকাউন্টেড চেকবে ভাড়া। এদিকে এই যে একটা প্রেমের ব্যাপারই, যে একটা চোখে চোখে প্রেম হচ্ছে, তার কারণও আছে। প্রেম আর বিপ্লব সবই তো ইঙ্গিতে। ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে বিপ্লবের কথা বলে চেঁচাচ্ছেন, এদিকে কোচি বাম সমর্থক ফেসবুকে লিখতে শুরু করে দিয়েছে, অষ্টম বামফ্রন্ট সরকার এলে আমরা হোচিমিন সরণিতে চাউমিন খাওয়াবো। ওদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউতে বলছেন, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর পায়ের নিচে বসে মামলেট খেতে খেতে একেবারে আইন শিখেছি। ব্যাস অমনি একেবারে বাম সমর্থক কাকু লিখতে শুরু করছেন, আপনারা জানেন না, আমরা 70-এর দশক থেকেই ওই মামলেটের সঙ্গে একটু মার্কসিজম মিশিয়ে খাওয়াতে শুরু করে দিয়েছি। একেবারে মাখো মাখো ব্যাপার জমে উঠছে। রবিবারের মাংসের ঝোলের মতো মাখো মাখো জিনিসটার মধ্যে অভিজিৎ গাঙ্গুলি নিজেই ফেলে দিলেন এক খাবলা নুন এবং তিনি বললেন, টাটা বাই বাই, আই ওয়ন্ট বি সিইং ইউ সুন। ব্যাস এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন ব্যাপারটা এরকম যে বাবা মা মানবে না বাড়িতে, সেই জন্য আমি বিয়েটা করতে পারবো না। এর থেকেও 1 ডিগ্রি ওপরে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি যুক্তি দিলেন, আমি ঠাকুর মানি, ওরা মানে না, তাই আমাদের বস বনবে না। হয়ে গেল। এই হিপোক্রিসি শুনেই সেই বাম সমাজ যারা দুর্গাপুজোর সময় অঞ্জলি দিয়ে বেরিয়ে এগরোল খায় কিংবা ঈদের সময় বিফ চপ সাঁটায়, তারা পর্যন্ত নড়ে গেল। এরই মাঝে কথা বলে উঠলেন বামেদের চুলওয়ালা কৌস্তব বাগচি। অকারণ দাদা কিছু বলুন না, দাদা কিছু বলুন না, না হলে পাগলু ক্লিক করবে না চ্যানেলে। দাদা বলে উঠলেন যে না 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 না, আমার দলে যদি উনি আসতেন আমি তো কিছুতেই থাকতাম না, আমার দলে যদি উনি আসতেন আর ওনাকে প্রার্থী করা হতো আমি তো দল ছেড়ে চলেই যেতাম, আমি তো দলে থাকতামই না। আচ্ছা দাদা, আপনার মতামত কি পলিট ব্যুরো চেয়েছিল? আপনার পরামর্শ চেয়েছিল? আপনাকে মতামত দেওয়ার জন্য পলিট ব্যুরো বাজারেই বা নামালো কবে? আপনি বেকার প্রেশার নিচ্ছেন কেন? কিন্তু এই কথা দাদা বলার সঙ্গে সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিটে উঠে এলো সেই বিখ্যাত প্রশ্ন, হোয়াট ইজ বেটার দ্যান আসল জয়? কেন নৈতিক জয়? ব্যাস প্যারাসিটামল খেয়ে ঘাম ছাড়লো সবার আলিমুদ্দিন স্ট্রিটে এবং সবাই বললেন, পাওয়া গেছে, একটা কথা তো পাওয়া গেছে। বেশ, তাহলে সায়ন তুমি এখন আমাদের প্রার্থী তমলুকে, এবারে তুমি বামেদের প্রার্থী। তাতে কি হয়েছে যে তমলুকে মাত্র 4% আমাদের ভোট শেয়ার রয়েছে, কিন্তু তুমিই প্রার্থী। ওই যে বললাম বামেদের কৌস্তব বাগচি, ভাবনা চিন্তাটা হয়তো এরকম ছিল যে বড় বড় বাতেলা দিয়ে বিজেপিতে চলে যাওয়ার আগে কেউ প্রার্থী করে দাও, অতএব তুমিই কিন্তু প্রার্থী, কাউকে না কাউকে তো দাঁড় করাতেই হবে, হোয়াট ইজ রং উইথ ইউ? আর তাছাড়া আমরা তো এর আগে ওই মমতা শুভেন্দুর লড়াইয়ের মাঝখানে অকারণে মীনাক্ষী মুখোপাধ্যায়কেও নামিয়েই দিয়েছিলাম, তাই এবার এখানে তুমিই নেমে যাও। मैं तेरा दुश्मन दुश्मन तू मेरा, मैं नागिन तू सपेरा। ভয়ঙ্কর দৃশ্য, একেবারে চোখে ভিড়মি লেগে যাবে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন আমি চন্দ্রবোড়া সাপ, আর ওদিকে দেবাংশু বলছে আমি সাপুরে।
ব্যাস এই সমস্ত কিছু দেখে অমরিশ পুরী অলরেডি একেবারে ব্ল্যাকআউট করে গেছেন, ফ্ল্যাট শুয়ে পড়েছেন। শ্রীদেবী স্টান্ড, ছ্যাবলামি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। অ্যান্ড ওয়াই নট? দেখুন, তমলুকে দুটো জিনিস হতে পারতো। এক হচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো সিরিয়াস বড় কোনো নেতাকে দাঁড় করাতে পারতো, একটা ভালো ফাইট হতো, সিরিয়াস ফাইট হতো। কিন্তু তারা তো মমতা শুভেন্দু করে দেখে নিয়েছে, লাভের লাভ তো কিছু পাওয়া যায়নি, আমের বদলে আঁটি হাতে এসেছে। এবং তার থেকেও বড় কথা, তৃণমূল কংগ্রেসের কোনো বড় সেন্সিবল নেতা তমলুকে দাঁড়াতে রাজি হবেন এটা ভাবাটা একটু কঠিন। কারণ ওই যে যেরকম শেখ শাহজাহানকে সন্দেশখালী, অনুব্রত মণ্ডলকে বীরভূম, তৃণমূলের সরকার একেবারে বাপের সম্পত্তি হিসাবে লিখে দিয়েছিল, সেই রকমই এই জায়গাটাই, তমলুকের যে জায়গাটা, এটাকেও তো অধিকারী পরিবারের খাজনা তোলার জন্য দিয়ে দেওয়া হয়েছিল। তো এইখানে এখন তৃণমূল কংগ্রেসের কেউ দাঁড়াবেন সেটা আশা করাটা একটু কঠিন, মানে বড় কোনো সেন্সিবল নেতা। অতএব ওয়েন ইন ডাউট স্পয়েল ইট আউট। কি করা যায়? চলো ঝেড়ে বার করো, ঝেড়ে বার করো। দলের নামে নাক কান কাটা কে আছে বের করো। লর্ড কুণাল ঘোষ? আরে দিদি কি যে বলছেন, দিদি আই এম সরি, আই এম বিজি। বেশ ঠিক আছে, সস্তায় কাউকে বের করো, এই একই রকম সস্তায় কাউকে বের করো। এইভাবেই অন্ধভক্তি স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারকের উত্তর দেবাংশু ভট্টাচার্য তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। দেখুন, নেশার ছ্যাবলামি যদি পেট্রোগা কেউ করে তাহলে একেবারে টঙে উঠে যায়। এই যে 2021-এর নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যখন পুরনো বমি কিশমিশ দিয়ে সাজিয়ে গ্রহণ করছিল, তখন চৌকাঠে শুয়ে থাকা দেবাংশু ভট্টাচার্যের উপর দিয়ে কি পরিমাণ দাপাদাপি গেছে এবং তার ফলে দেবাংশু ভট্টাচার্যের আবার পঞ্চত্ব প্রাপ্তি ঘটলো কিনা সেসব নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মোটেই ভাবেনি। তবে তৃণমূল কংগ্রেস এইবারে ভেবেছে। তারা কি ভেবে বের করেছে? ভেবে বের করেছে যে খোকাবাবু যে কোনোদিন একটা কাউন্সিলরের ইলেকশন পর্যন্ত লড়েনি, চলো তাকে দিয়ে আমরা এমপি ইলেকশন লড়াবো। কি আছে, একটা ইলেকশনে লড়ার জন্য কি লাগে, ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া তো একটাই, অন্ধের মতো দলকে সাপোর্ট করে যেতে হবে। আর এই দিক দিয়ে কিন্তু একদম বক্সে চেক মারা তো রয়েছে, ছেলেটা কিন্তু এখানে একদম ওভার কোয়ালিফাইড। দেখুন, তরুণ প্রার্থী হতে গেলে এরকম প্রার্থীর দরকার হয়। পড়াশোনা, শিক্ষায় দুর্নীতি এসব নিয়ে কিসের চিন্তা যদি আমি শিক্ষার পথই না মারাই? মানে বেকারত্ব, চাকরি এসব নিয়ে কিসের চিন্তা যদি আমার কাজ হয় সারাদিন কিতনা বিউটিফুল হামারা তৃণমূল এটা বলে চিৎকার করে যাওয়া? আর জ্ঞানের কথাই যদি বলেন, কালিদাসও তো একটা সময় নিজে ডালে বসে থেকে সেই ডালটাই কেটেছিলেন, তাই না? তবে এটাও ঠিক, এই ছোটবেলায়, এই ছোট বয়সেই কিন্তু এসব ধাক্কা নেওয়া যায়। এই সমস্ত যন্ত্রণা, ব্যথা, দুঃখ, কষ্ট এসব সয়ে নেওয়া যায়। আর ছোটবেলা থেকেই তো এসব কিছুর অভ্যেস করতে হয়। এইভাবেই তো দেখুন না, বিজেপির রাহুল সিনহা আর সিপিআইএম এর শতরূপ ঘোষ বড় হয়েছেন, এই সমস্ত ব্যথা যন্ত্রণা সয়ে নিতে শিখেছেন। কাজেই ছোটবেলা থেকেই এই সমস্ত কিন্তু সয়ে নেওয়া যায়। হেরে গেলেই বা কি আছে, দলের মাদল গলায় দিয়েই তো ঘুরবে ছেলেটা। অতএব শুভস্য শীঘ্রম, কোনো রকম কিন্তু আর এদিক ওদিক করা যাবে না। দেখুন, এক হচ্ছে নির্বাচনে হারা, আরেক হচ্ছে জেলে যাওয়া, এই দুটোই তো বাকি রয়েছে দেবাংশু ভট্টাচার্যের। একটা করে নিতে পারলেই এই বাংলায় নেতা হওয়া একেবারে কমপ্লিট। এতদিন বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছেন আমরা হাঁ করে গিলেছি, আমরা সমর্থন করেছি, আমরা শুনেছি। উনি ইন্টারভিউ দিচ্ছেন, আমরা বলছি আরে বাহ, আনইউজুয়াল ব্যাপারটা, কিন্তু বেশ ভালো কথা তো বলছেন, ঠিক কথাই তো তিনি বলছেন। অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। এই রকম একজন মানুষের জন্যই তো আমরা এতদিন অপেক্ষা করছিলাম। একজন মানুষ যিনি এই সমস্ত পার্টি পলিটিক্সের শেয়ানাবাজি থেকে অনেক দূরে গিয়ে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন, এমন একটা পদে থাকা একজন মানুষ কথাগুলো বলবেন যিনি সত্যিই কিছু একটা বদলাতে পারবেন, যিনি সত্যিই কিছু একটা করতে পারবেন, প্রভাবিত করতে পারবেন সমাজকে। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে এত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি চোখে দেখা যায় না, আমি একদম শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আমরা বুকে বল পাচ্ছি, আমরা বলছি দারুণ ব্যাপার, আমরা হাততালি দিচ্ছি, আমরা সিটি মারছি। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে টানেলের শেষে আমি আলো দেখতে পাচ্ছি না, আমরা হতাশ হয়ে পড়ছি। অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তদন্ত ঠিক করে হচ্ছে না, আমরা সিবিআইকে বলছি আরে দাদা করছোটা কি? এই লোকটার মুখের দিকে তাকিয়ে তো অন্তত কাজটা ঠিক করে করো, এর জন্য কি একটু দয়া মায়া নেই? একটা লোক একা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে, এইভাবে গর্জে উঠছে, এইভাবে বলছে প্রত্যেক দিন, কি করছো তোমরা? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করেছেন, যা বলেছেন, আমরা বলেছি বেশ করছেন। তার কারণ তার ওই পদটা, যে চেয়ারে তিনি বসেছিলেন, বিচারপতির যে পদ, সেই পদটার একটা অসম্ভব মর্যাদা রয়েছে, একটা আলাদা সম্মান রয়েছে। কেন বলুন তো? আমাদের সমাজে আমরা কিন্তু ওই শিক্ষা বিকিয়ে যাওয়ার আগে পর্যন্ত শিক্ষকদেরও পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বাবা মার আসনে তাদের বসাতাম। আমরা কিন্তু কিছু কসাই ডাক্তার দেখার আগে সব ডাক্তারদের ভগবান জ্ঞানে পুজো করতাম। তারপর দেখা গেল সবকিছুই জালি আর আমাদের হাতে হ্যারিকেন। আমরা দেখতে পেলাম বিচার শেষ হলো না, মামলা শেষ হলো না, শেষ পর্যন্ত দেখা গেল না এবং মাথারাও ধরা পড়লো না, কিন্তু কাকু বেরিয়ে চলে গেলেন, কাকু ভ্যানিশ। কেন? কারণ তার সামনে অনেকগুলো টোপ রাখা হয়েছিল। এবং এখানে বিজেপিকে একা দোষ দিয়ে তো কোনো লাভ নেই। সিপিআইএমও বলেছিল আমাদের দিকে আসুন,
কংগ্রেসও বলেছিল আমাদের দিকে আসুন। সেখান থেকে অভিজিৎ গাঙ্গুলি দেখে শুনে অপশনের মধ্যে থেকে একটা বেছে নিয়েছেন, যেটাকে তার মনে হয়েছে যে এখানে আমি গেলে ভালোভাবে আমার জীবনটা চালাতে পারবো, এগিয়ে যেতে পারবো, সেটাই তিনি বেছে নিয়ে চলে গেছেন। এর মধ্যে কার খারাপ লাগার কি আছে? অভিজিৎ গাঙ্গুলি নিজে তো বলেননি যে আমাকে তোমরা ভগবান মনে করো, মানুষ মনে করেছে, মানুষ ভগবান বানিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নিজে তো বলেননি যে আমাকে তোমরা পাত্তা দাও, মানুষ পাত্তা দিয়েছেন, আমরা পাত্তা দিয়েছি। আমরা কাঁচা বাদামকেও তুলেছি, আমরা রানু মণ্ডলকেও তুলেছি, এবং এখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। এখন যদি চোখে লাগে তাহলে দোষটা তো চোখের, কোনো নেতার তো নয়। আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করে রাজনীতিতে এসেছেন। কেউ যদি মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারোর ভালো করার জন্য রাজনীতিতে এসেছেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এসেছেন, প্রার্থী হয়েছেন। তিনি যদি সাংসদ হয়ে যান এই নির্বাচনে জিতে, তাহলে তিনি মোটা টাকা মাইনে পাবেন, অনেক ফেসিলিটি পাবেন, কেন্দ্রীয় নিরাপত্তা অলরেডি উনি পাচ্ছেন, এবং তারই সঙ্গে বিচারপতি হিসেবে যে কথাগুলো এখনো পর্যন্ত তিনি বলতে পারতেন না, যে কথাগুলো চেপে রেখেছিলেন, সেইগুলো তিনি এবার চিৎকার করে বলতে পারবেন এবং পারছেন, অলরেডি বলতে শুরু করে দিয়েছেন। অতএব আপনি এই বিচারপতি আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুটোকে আলাদা করে যদি দেখেন, তাহলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির জন্য একেবারে খাপে খাপ নাথুরামের বাপ। মানে আপনি বলুন, অন্য যে কোনো নর্মাল একজন বিচারপতিকে যদি আপনি জিজ্ঞেস করেন বা বলেন যে এ বি কে খুন করেছে, তিনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, এ তার মানে মার্ডারার। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হচ্ছে নাথুরাম গডসে আর গান্ধীজির মধ্যে বেছে নিতে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন হ্যাঁ নাথুরাম গডসে খুন করেছেন ঠিকই, কিন্তু তিনি খুনের পক্ষে কি কি যুক্তি দিয়েছিলেন সেগুলো আমাকে একটু পড়ে দেখতে হবে, তারপর আমি বলতে পারবো। মানে খুনের যুক্তি হয়, কয়েকটা ভালো যুক্তি দিতে পারলে একটা খুনকে জাস্টিফাই করা যায়। আপনি 5টা ভালো যুক্তি দিয়ে দিন, আপনি একটা মানুষকে খুন করলেও আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ যুক্তি দরকার, খুনেরও যুক্তি হয়। এই কথা বলছেন অভিজিৎ গাঙ্গুলি। এইবার আপনি যদি মনে করেন যে প্রাক্তন বিচারপতি এই কথাগুলো বললেন, তাহলে আপনার মাথাটা গুলিয়ে যেতে পারে। আপনি একবার ভাবুন যে বিজেপির ক্যাডার এই কথাটা বললেন, ব্যাস সঙ্গে সঙ্গে আপনি বলবেন ওহ কি সেন্সিবল কথা বলেছে। হ্যাঁ দেখুন, কিছুদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী কথায় কথায় বলতেন সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে, ও গো সরকার পড়ে যাবে গো বলে তিনি চিৎকার করতেন। এখন দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এই শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে, সরকার পড়ে যাবে বলতে শুরু করেছেন। কাক যদি ময়ূরপুচ্ছ না লাগায় তাহলে সে নাচবে কি করে? কাকু মাথায় ভালোই বুদ্ধি ধরেন, কাকু ভালোই শেয়ানা আছেন। আর বুদ্ধি মাথায় না থাকলে সেই সুদূর তমলুকে গিয়ে অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হন। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিলেন তার যে জনপ্রিয়তা, যে সমাদর, সেটা যদি শুধুমাত্র ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলির জন্য হতো, বিচারপতির জন্য নয়, তাহলে তো অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে যোগ দেওয়ার পরেও সেই সমস্ত সমাদর, জনপ্রিয়তা সব অটুট থাকতো, এবং তিনি যেখান থেকেই দাঁড়াতেন সেখানেই তিনি জিততেন, কারণ তার তো ওই ধরনের একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে, মানুষের মধ্যে একটা ভালোবাসা রয়েছে। তাহলে তিনি যেখান থেকে দাঁড়াবেন সেখানেই জিতবেন। তো তিনি লড়াইটা অনেক জায়গা থেকেই করতে পারতেন। নিজে যেখানে বড় হয়েছেন, ছোট থেকে বেড়ে উঠেছেন, সেই জায়গায় তিনি দাঁড়ালেন না প্রার্থী হয়ে। যেখানে ফ্ল্যাটে তিনি থাকতেন সেখানে তিনি দাঁড়ালেন না প্রার্থী হয়ে। তার নির্দেশে, তার রায়ের পরে যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন, শিক্ষা দুর্নীতি ফাঁস হলো, সেই পার্থ চট্টোপাধ্যায়ের এলাকাতেও তিনি দাঁড়াতে পারতেন লড়াই করার জন্য, সেখানেও তিনি দাঁড়ালেন না। বীরভূমের মতো জায়গা, যেখানকার অনুব্রত মণ্ডলের মতো গুন্ডাদের নাকি তিনি ঠান্ডা করে দিতে পারেন, সেই বীরভূমের মতো জায়গাতেও দাঁড়ালেন না। যাকে তালপাতার সেপাই বলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকা ডায়মন্ড হারবার, যার নামটা পর্যন্ত তিনি নিতে চান না, সেই ডায়মন্ড হারবারেও তিনি দাঁড়াতে পারতেন লড়াই করার জন্য, সেখানেও দাঁড়ালেন না। তিনি চলে গেলেন সুদূর তমলুকে, যেটা অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত, যেখানে অধিকারী পরিবারের সবাই তার জন্য ঝাঁপিয়ে পড়বে। মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনই ক্ষমতা যে সেই ক্ষমতার বিচ্ছুরণ দেখার জন্য পৌঁছে যেতে হলো তমলুকে। মশাই, এটাই হলো রাজনীতি। আপনি যদি বুঝতে না পারেন তাহলে দোষটা তো আপনার। রাজনীতিতে শিক্ষিত মানুষের আরো বেশি করে আসা প্রয়োজন, এই কথাটা না ঠিক নয় পুরোপুরি। কারণ এর আগে আমরা বহু শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে তো দেখেছি। এই বাংলার রাজনীতিতেই ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, কবির সুমনের মতো লোকজনকে আমরা দেখেছি। এইসব বুদ্ধিজীবীরা রাজনীতিতে এসেছেন আমরা দেখেছি। তারপরে কি 12টা বেজেছে সেটাও আমরা দেখেছি। আবার এদিকে দেখুন, সৌগত রায় তৃণমূলে, তথাগত রায় বিজেপিতে। দুই ভাই, দুজনেই উচ্চ শিক্ষিত, দুজনের কারোর মুখের ভাষায় আপনি টিকতে পারবেন না এমন অবস্থা। ইন্দিরা গান্ধী বিরাট শিক্ষিত ছিলেন, তিনি এমার্জেন্সির মতো ঘটনা ঘটিয়েছিলেন। কাজেই শিক্ষিত মানুষের আরো বেশি করে রাজনীতিতে আসা উচিত, এটা বলা উচিত নয়। বলা উচিত যে স্বার্থহীন মানুষের আরো বেশি করে রাজনীতিতে আসা দরকার।
আর এইটার ফলে কি হবে, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এলেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, এরপর কি হবে? বেশি কিছু নয়, রঞ্জন গগৈ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সমস্ত কিছু দেখার পরে এরপর যখন কোনো একজন বিচারপতির রায় পছন্দ হবে না, যদি দেখা যায় যে সেই বিচারপতি সম্পূর্ণ সৎ, কোনো উদ্দেশ্য নেই এবং তিনি সম্পূর্ণভাবে কেসের মেরিটের উপরে ভিত্তি করে তার নির্দেশ বা রায়টা দিয়েছেন, তারপরেও সেই বিচারপতিকে বলা হবে তিনি পক্ষপাত দুষ্ট, তিনি দালালি করছেন, তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, এই জন্য তিনি এইরকম রায় দিয়েছেন। বিচারপতি, আইন ব্যবস্থা, এই সমস্ত কিছুর উপরে কালি ছেটানোটা আর একটু সহজ হয়ে যাবে। সাধারণ মানুষের জন্য একটা দরজা টুক করে বন্ধ হয়ে যাবে, বিশ্বাসটা আর একটু কমে যাবে। বেশি কিছু নয়, নর্মালি একদম ওই রাজনীতিতে নেতা নেত্রীরা যে ধরনের নোংরামি করে থাকেন আর কি, সেই রকম নর্মাল ব্যাপার স্যাপার, এসব নিয়ে এত ভাবতে হবে না। তার থেকে বরং মন ভালো করুন। দেখুন, রাজনীতিতে এসে মানুষের কথা বেশি ভাবতে গেলে মন কি ভালো থাকে? একেবারেই থাকে না। কাজেই মন ভালো রাখুন, রাজনীতিতে এসে শুধু রাজনীতির কথাই ভাবুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।